বাংলাদেশি পণ্যের ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত বলছেন ব্যবসায়ীরা। মার্কিন পণ্যে শুল্ক পুনর্বিবেচনা করছে সরকার। যুক্তরাষ্ট্র হঠাৎ করে যে 37% শুল্ক আরোপ করে দিল, এটা আনএক্সপেক্টেড এবং এটা হঠাৎ করে আমাদের উপর একটা বিশাল ধাক্কা বলে আমরা মনে করছি। বিশ্বব্যাপী শুল্ক আরোপের প্রভাবে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজারের সূচক নিম্নমুখী। জ্বালানি তেলের বাজারেও দরপতন। নতুন বিশ্ব গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান। ব্যাংককে নিউ জেনারেশন সামিটে ডক্টর ইউনুস। বিমস্টেকে সমুদ্র পরিবহন সহায়তায় চুক্তি সই। এবং নির্বাচন দেরি হলে আন্দোলনের ইঙ্গিত বিএনপির। সরকারকে অস্থিতিশীল করা নাকি চাপে রাখার কৌশল, পরস্পর বিরোধী মত। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। অবশেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মুক্তির ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী আমদানি পণ্যের উপর ন্যূনতম 10 থেকে 49% পর্যন্ত শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বাণিজ্যিক অংশীদার চীনের উপর 34% এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 20% শুল্ক আরোপ করেছেন তিনি। বুধবার হোয়াইট হাউসে বৈঠকের পর দেশে দেশে শুল্ক আরোপ ও রিসিপ্রোকাল ট্যারিফ বা সম্পূরক শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। অন্তত 185টি দেশে আরোপ করা হয় সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ প্রায় 50% পর্যন্ত শুল্ক। বাংলাদেশ ও ভারতের উপর যথাক্রমে 37 ও 26% সম্পূরক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের শুল্কে খড়গ নেমেছে ভিয়েতনাম, লাওস, পাকিস্তান, এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর। এছাড়াও অর্থনীতিতে জরুরি অবস্থা জারি করে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে ঢালাওভাবে সর্বনিম্ন 10% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির বাণিজ্য ঘাটতি স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় দেশের অর্থনীতির স্বার্থেই এই শুল্ক আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 10% উপরে শুল্ক কার্যকর হবে 9 এপ্রিল। বিশ্বের বিভিন্ন দেশে শুল্ক আরোপের ঘোষণায় কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। গুরুত্বপূর্ণ ডাও জোন্স, নাসডাক এবং S&P সূচকে 4% পর্যন্ত পতন হয়েছে। ইউরোপের শেয়ার বাজারও নিম্নমুখী রয়েছে। একই অবস্থা এশিয়ার শেয়ার বাজারেও দরপতন হয়েছে জাপানের নিক্কেই সূচকে। অন্যান্য মুদ্রার বিপরীতে 6 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে গেছে ডলারের দর। কমে গেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আর এনভিডিআর বাজার মূলধন। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ববাজারে 3% দরপতন হয়েছে জ্বালানি তেলের। ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হচ্ছে $73.13 দরে। বাংলাদেশি পণ্যে অতিরিক্ত মার্কিন শুল্ক আরোপের কারণে দেশের পোশাক খাত ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এখন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের তৈরি পোশাক খাতের জন্য অপ্রত্যাশিত মার্কিন এই সিদ্ধান্ত। তবে মার্কিন পণ্যে আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনলে সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। যুক্তরাষ্ট্র হঠাৎ করে যে 37% শুল্ক আরোপ করে দিল, এটা আনএক্সপেক্টেড এবং এটা হঠাৎ করে আমাদের উপর একটা বিশাল ধাক্কা বলে আমরা মনে করছি। আলটিমেটলি এটার জের বা খেসারত আমাদেরকে দিতে হবে। আমরা যেটা একটা অপার সম্ভাবনা দেখছিলাম অন্যান্য দেশের উপর শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশের জন্য একটা বিশাল সুযোগ আসছে বলে আমরা মনে করছিলাম, সেই সুযোগটা আর থাকছে না। এদিকে যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হয় তার শুল্ক পুনর্বিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি পুনর্বিবেচনা হলেই বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ কমে আসবে বলে প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে এখন টিভিকে দেয়া
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়টি বাংলাদেশ সরকার খুব গুরুত্বের সাথে দেখছে বলেও জানান তিনি। একই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করতে এনবিআর কাজ করছে। এটি যুক্তিসঙ্গতভাবে কমাতে পারলে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ সমস্যার সমাধান হয়ে যাবে। এ সময় তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু এবং বাংলাদেশ থেকে যেসব পণ্য রপ্তানি হয় তার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে যায়। এবার জানাবো ফেরার খবর। ঈদের ছুটি শেষ করে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে আজও ফেরার তুলনায় গ্রামে যাবার সংখ্যা ছিল অনেকটাই বেশি। 9 দিনের সরকারি ছুটি শেষে অফিস খুলবে রোববার থেকে। বেসরকারি অফিস, গার্মেন্টস ও শিল্প কলকারখানা ইতোমধ্যে খুলতে শুরু করেছে। তাই কর্মমুখী মানুষের চাপ চোখে পড়ার মতো ছিল। তবে ঈদ যাত্রার মতো ভোগান্তি ছাড়াই ফিরতি যাত্রা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। টেকসই উন্নয়নের জন্য সামগ্রিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু অর্থ উপার্জন নয়, পৃথিবীকে বদলে দেয় তরুণদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। স্থানীয় সময় বিকেলে ব্যাংককের বিমস্টেক সম্মেলনের তরুণদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। Making money cannot be a goal of life, but if you want, put it there. I want to make money. Go ahead. But you listen to others, what they want to do. I want to change the world. Imagine what you want. That's the part of your growing up. By the time you're mature, you're ready to go, you have your ideas matured. If you imagine, whatever you imagine, it will happen. If you don't imagine, it will never happen. বিভিন্ন মাধ্যমে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিতে দেখা গেছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। তবে এ নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান নেই দলটির। যদিও আপাতত সরকারকে আস্থায় রেখেই এগোতে চান তারা। তবে জাতীয় স্বার্থে নির্বাচন বিলম্ব হলে আন্দোলনে যাবার ইঙ্গিত দেন তারা। তবে এটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা নাকি রাজনৈতিক চাপ তৈরির কৌশল, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগের ফ্যাসিবাদ কেড়ে নিয়েছিল মানুষের মৌলিক নাগরিক অধিকার থেকে শুরু করে ভোটাধিকার। সহস্রাধিক জীবনের বিনিময়ে 24-এ হাসিনা যুগের অবসানের পর দেশের মানুষের মাঝে তৈরি হয় বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বভাবতই বারবার আলোচনায় আসছে নির্বাচন ও আমূল সংস্কার প্রসঙ্গ। সংস্কারের পাশাপাশি সব দলগুলো দ্রুত সময়ে নির্বাচনের দাবি করলেও সবচেয়ে সোচ্চার বিএনপি। নির্বাচন বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিতে দেখা গেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামব। কিন্তু বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা বলছেন, নির্বাচনের দাবিতে এই মুহূর্তে রাজপথে নামার কথা ভাবছেন না তারা। সরকারের উপর আস্থা রেখেই আগাচ্ছে তাদের দল। রাজপথে যাওয়ার প্রয়োজনীয়তা কেন আসবে? এটা তো এই সরকার হচ্ছে স্বৈরাচারকে বিদায় করার পরে এই সরকার সকলের আস্থা নিয়ে করেছে একটা নিরপেক্ষ অবস্থান থেকে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। তারা পলিটিক্স আসতে পারতো। তবে ভিন্ন সুর শোনা গেল বিএনপির আরেক শীর্ষ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কণ্ঠে। নির্বাচনের দাবিতে তার দল কোনো কর্মসূচি দিবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রয়োজন হলে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচন না দিলে তো নির্বাচন আদায় করার পথে হাঁটতে হবে আমাদেরকে। আইন শৃঙ্খলা একেবারেই অবনতি হয়ে গেছে, বাজার একবারেই কন্ট্রোলে নাই। এই আস্থির সাথে বেশি যদি চলতে থাকে তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে এবং সাধারণ তৃতীয় পক্ষ সুযোগ নেয়। এখন এইটা তো আমরা হতে দেব না।
বিএনপির দুই শীর্ষ নেতার বক্তব্যের ভিন্নতা প্রসঙ্গে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলছেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য দলগুলো আন্তরিক নয়। অন্যদিকে সভা সমাবেশে নেতাদের আন্দোলন কেন্দ্রিক বক্তব্যকে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। রাজনৈতিক দলের যে বিবৃতি বক্তৃতা, এটা হচ্ছে একটা চাপ বজায় রাখা। আমি মনে করি না এটা নিয়ে বড় ধরনের কোনো আন্দোলন করার আর সুযোগ আছে, বা সেটা উচিত হয়তো হবে না। বিএনপি বা অন্যান্য দলগুলো তারা প্রথম থেকে সরকারকে আনস্টেবল করবার রাজনীতি করছে, জাতীয় ঐক্যের কথা বলছে। এটা কিন্তু ভুল পথ। ঐক্যটা হতে হবে চিন্তার। যেখানে আছি আমরা, এটা আবারও সেই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীর একটা সরকার গঠিত হবে। জনগণের গণতান্ত্রিক ও সামাজিক আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দলগুলো কাজ করলেই আগামী দিনের রাজনীতির গতিপথ সুস্থ ধারায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ঢাকা থেকে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পর দুর্ঘটনা কবলিত ট্রেনটিও উদ্ধার করা হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। দুপুর 1:15 দিকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে স্বস্তি ফেরে যাত্রীদের মনে। এর আগে সকালে ঢাকার কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় মহুয়া এক্সপ্রেস ট্রেনটি। বেলা 11টার দিকে শ্রীপুর রেল স্টেশন অতিক্রম করার পর সাতখামাই স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পাওয়ার কারে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক সংকট দূর করতে নতুন করে 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে নাটোর সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর কথা জানান। 5,000 ডাক্তারের নতুন পদ সৃষ্টির জন্য আমরা প্রস্তাবনা পাঠাচ্ছি। এটা ডিজি অফিস থেকে মিনিস্ট্রিতে যাবে। এই পর্যায়ে আছে মেডিকেল অফিসার এবং বিভিন্ন পর্যায়ের যেগুলো একাডেমিক পোস্ট আছে, প্রফেসর, কনসালটেন্ট, সেগুলো অ্যাকচুয়ালি প্রমোশনের বিষয়গুলো চলমান আছে। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 183 নম্বরে। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। মূলত গেল মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সাথে ড্র করায় বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তবে অবনতি হয়েছে ভারতের। বাংলাদেশের সাথে জিততে না পারায় 1 ধাপ পিছিয়ে 127 নম্বরে নেমে গেছে দলটি। আর আগের মতোই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।